তখন ওই ডাক্তার বললো যে আমরা তো আপনার ছেলের ট্রিটমেন্ট করারই সুযোগ পাইনি। আমি তখন ওর বাবাটা এরকম সাইডে এরকম ধরে তুললাম, ওরা আমাদেরকে লাশটা তখন দেবে না, কারণ আমি বিচার আল্লাহর কাছে দিলাম, আল্লাহ বিচার করবে। লাশ কাড়াকাড়ি চলছে তখন? লাশ কাড়াকাড়ি চলতেছে তখন। তখন আমার কাছে মনে হলো তাহলে আমার ছেলের লাশটা আমি কী করবো। ছেলের তো মুহূর্তের মধ্যে নাই, সেটা এক শোক। আরেক শোক হচ্ছে এই ছেলেকে আমি কবর দিব কিভাবে, কারণ যেখানে নিয়ে যাচ্ছে সেখানে তো এক ধরনের আতঙ্ক। এই লাশ যদি পুলিশ নিয়ে নেয় তাহলে এই লাশ আমি ফেরত পাবো কি? আমার ছেলেকে জঙ্গি দেখায় একটা মামলাও করছিল পুলিশ। সিরিয়াসলি? তার মানে যদি এই স্বৈরাচারের পতন না হতো তাহলে আমার ছেলে হয়তো জঙ্গি আর আমি হয়তো হচ্ছে জঙ্গির বাপ। এবং ওর মা এখনো ভাবে যে তার ছেলে হলে আছে। আরে আমাদের যে 4টা পানির গ্লাস একটা প্লাস্টিকের কোটার মধ্যে থাকে, আমরা খাওয়ার সময় ওর জন্য আলাদা গ্লাস এখনো আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সব সময়ের জন্য সেই প্রার্থনা করে শুরু করছি লাইফের একটি এপিসোড। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। আপনারা জানেন আমাদের একটা মেইল অ্যাড্রেস আছে sharemystory24@gmail.com। আপনারা চাইলে ওখানেও মেইল করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি প্রথমে আপনার নামটা একটু বলেন। আমি মোহাম্মদ মহিউদ্দিন। মহিউদ্দিন, আপনার জন্ম জেলা? কুষ্টিয়া। কুষ্টিয়াতে। বয়স? 59+। জি, শুরু করেন। আমার জন্ম কুষ্টিয়া জেলার কয় ইউনিয়নের সুলতানপুর গ্রামে, পদ্মার তীরবর্তী। জি। এর বাবা কি করতেন আপনার? আমার আব্বা ব্যবসায়ী। ব্যবসায়ী ছিলেন। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 5 ভাই 4 বোন। আপনার পজিশন? আমার পজিশন ভাইদের মধ্যে আমি 4 নাম্বার। ওকে। স্কুল পর্যন্ত আমাদের গ্রামের স্কুলে আমি প্রাইমারি এবং হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করি। এরপরে কুষ্টিয়া সরকারি কলেজ লাইফ। কলেজ শেষ করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসি। ঢাকা ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়েন আপনি? আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি তখন নাম ছিল। এটাতে মাস্টার্স করেছেন? মাস্টার্স করেছি। মাস্টার্স। ওখানকার রেজাল্ট কি ছিল আপনার? আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। কত সালে এটা? এটা আমরা একাডেমিক ইয়ার ছিল 1989, কিন্তু আমাদের রেজাল্ট হয়েছে 1994-এ। ওকে, সো আপনি ওখানে মাস্টার্সে ফার্স্ট ক্লাস। বাট আপনি অনার্স করেছেন কোথাও? নো, আমি কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রিতে বিএসসি পাস কোর্স মানে ডিগ্রি কোর্সে করেছেন। ওকে, ফাইন। জি, তারপর? এরপরে আমি এখান থেকে বের হয়ে আমার চাকরি শুরু হলো। আমি এমফিলে ভর্তি হয়েছিলাম বুয়েটে, কিন্তু যেহেতু পরিবারের চাপেই আমার ওটা কন্টিনিউ করা হয়নি। আচ্ছা। আমি একটা ফার্মাসিউটিক্যালের এরিয়া ম্যানেজার হিসেবে জয়েন করি, কিন্তু আমার ইচ্ছে ছিল আমি কলেজ টিচার হব, যার জন্য ওই চাকরি ছেড়ে দিয়ে একটা বেসরকারি নেত্রকোনা একটা বেসরকারি কলেজে শিক্ষকতা নিই এবং সাথে সাথে বিসিএসের প্রিপারেশন নিই। ওকে। কিন্তু বিসিএসে দুর্ভাগ্যজনকভাবে আমি কোয়ালিফাই করতে পারিনি। এরপরে আমি ন্যাশনাল ব্যাংকে 95-এ আমি প্রভিশনাল অফিসার হিসেবে জয়েন করি। ওকে। এখন আমি শাহজালাল ইসলামী ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত আছি। জি। বিয়ে করি 99 সালে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইট ইজ ইউর পার্সোনাল থিং, বাট আমি একটু জিজ্ঞেস করছিলাম যে লাইক আপনাকে দেখে যথেষ্ট প্র্যাকটিশনার্স মনে হচ্ছে, মানে পায়াস যেটাকে বলে, ধর্মীয়ভাবে আপনি প্র্যাকটিস করেন। এটা একবার ছোটবেলা থেকেই? হ্যাঁ, ছোটবেলা থেকে, কারণ আমার আব্বা অবিবাহিত কাল থেকে একটা পীরের মুরিদ ছিলেন। ওকে। এবং সেই জন্য আমাদের ফ্যামিলিটা প্রথম থেকেই ধর্মীয় একটা পরিবেশ আমাদের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ। জি। এবং আমার ওয়াইফও সেও, আমি তাকে দেখেছি যেহেতু আমার ভাইয়ের শালিকা হিসাবে। জি। সেও ওই অবিবাহিত কাল থেকে সেও নামাজি ছিল। এটাই আমাকে এক ধরনের, তার প্রতি এক ধরনের। এরপরে আমার প্রথম মেয়ে, এটা 2000 সালের জুনের 19 তারিখে আমার মেয়ের জন্ম। ইয়ামিনের জন্ম 2001 সালের ডিসেম্বরের 12 তারিখে পিজি হসপিটালে তার জন্ম হয়। এটা কি আপনার সেকেন্ড বেবি? আমার সেকেন্ড বেবি। ওকে। যেহেতু প্রথম বাচ্চা সিজারিয়ান ছিল, স্বাভাবিকভাবেই সেকেন্ড বাচ্চাও সিজারিয়ান। যেটা হয়, আমার শাশুড়ি ছিল সাথে, বলে যে ওই যখন সিজারে বাচ্চা বের হয়ে যায় তখন বাচ্চাকে অন্য নার্সদের কাছে দিয়ে দেয় তাকে টেক ওভার করার জন্য। আর ওই
অপারেশনের ডাক্তার তখন রুগীকে নিয়ে ব্যস্ত থাকে। তো বলে যে একটা নার্সের কাছে ছেলেটারে দিয়ে দিল, আমার শাশুড়ি দেখছে। তো বলছে যে কিন্তু আমি লক্ষ্য করলাম যে ছেলে কাঁদে নাই। আচ্ছা। তো ওরা ওইভাবে ওই ট্রের উপরে একটু মুছে টুছে বললো যে বাচ্চার ঠান্ডা লাগছে, কারণ তখন তো শীতের সময়, জি। ওকে হচ্ছে ওই ইনকিউবেটরে দিতে হবে। শাশুড়ি বললো যে ঠিক আছে, যেহেতু ইনকিউবেটর দিচ্ছে আমি মেয়ের দিকে একটু খেয়াল করি। তো আধা ঘন্টা পরে ওই নার্স এসে বলছে যে আপনাদের ছেলে এখন আপনারা নিতে পারেন। একটা তোয়ালে দিয়ে মোড়ানো কোলে নিয়েছে, কিন্তু তাকে প্রথম যেভাবে দেখেছে সে দেখতে পাচ্ছে যে সেইভাবেই আছে, মানে তার মধ্যে ওইভাবে খুব একটা নড়াচড়া বা ওই যে একটা কান্নার যে ব্যাপার, সেটা আমার শাশুড়িও, তারও অনেকগুলো ছেলে মেয়ে, সে এটা অবজার্ভ করছে। তো তখন আমাকে, আর আমরা নিয়েছি কেবিন নিয়েছি, কিন্তু অপারেশন হয়েছে একটা বিল্ডিংয়ে আর আমাদের কেবিন অন্য বিল্ডিংয়ে, জি। সেটাও বেশ দূরত্ব। তো পথে যেতে যেতে আমি আজান দিচ্ছি, তারপরে আমার শাশুড়ি বলতেছে যে আমার কেন যেন মনে হচ্ছে তোমার ছেলের ঠান্ডা লেগে গেছে, যার জন্য সে এখনো কান্না করে নাই। তো ওরা তো ইনকিউবেটরে রাখতে পারতো, কিন্তু কেন যে দিয়ে দিল আমি বুঝতে পারছি না। তো তখন ওনার অভিজ্ঞতা থেকে বলছে কি, যদি একটু শেক টেক দেওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো। তো তখন আমি বললাম যে আমার এখানে তো আর শেক দেওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, তাহলে আমার শ্যালককে বললাম তুমি দ্রুত এলিফ্যান্ট রোডে চলে যাও, একটা ওই হেয়ার ড্রায়ার নিয়ে আসো, তাহলে ওইটা দিয়ে দিব। পরে হেয়ার ড্রায়ার নিয়ে আসলো, তখন ওই ছেলেকে শোয়াই রেখে আমরা হেয়ার ড্রায়ার দিয়ে ওকে শুকাই, মানে হিট দিচ্ছি। কারণ আসলে সে একদম জড়সড়, মানে তার কোনো বোঝা যাচ্ছে না যে সে আদৌ বেঁচে আছে কিনা, যেহেতু ওই কান্নাটা এখন পর্যন্ত করে নাই। পরে যখন ওই হেয়ার ড্রায়ার দিয়ে তাকে গরম বাতাস দেওয়া হয়েছে, এক পর্যায়ে সে চিৎকার দিয়ে উঠছে। তখন আমার শাশুড়ি বললো যে আল্লাহু আকবার, এটা আমার তো, তোমার ছেলে তো অলরেডি মারা গেছিল, যদি আমরা এই মানে আমাদের উপস্থিত বুদ্ধি যদি এটা না করতে পারতাম তাহলে তো তাকে আমরা পেতাম না। তো এই আমরা অনেক দিন ওই হেয়ার ড্রায়ারটা আমাদের বাসায় রেখে দিয়েছিলাম, তা আমার ছেলের স্মৃতির হিসাবে। তারপরে যাই হোক, দুই ভাই বোন তো 1.5 বছরের ডিফারেন্স বয়সে। তা আমি যেহেতু চাকরিজীবী, সারাদিন যত কষ্ট, রান্না বান্না সবই ওরকম, তা আমি কষ্ট দেখতাম। আমি বলতাম যে দেখো, অ্যাকচুয়ালি আমি তো মানে যেটা আমাদের বর্তমান বাস্তবতায় আমরা চাকরি করি, পয়সা ইনকাম করি, আমরা তো বাইরেই থাকি। এখন তোমার ছেলে মেয়েকে একসাথে যদি তুমি মানুষ করতে পারো তাহলে হয়তো, ওর মার কষ্ট হয়েছে, কিন্তু এটা ফিল করেও আমি মানে এক ধরনের বলতে চাই যে আসলে আমি সারাদিন অফিস করে আবার এসে কি, তারপর রাত্রে যখন দুজন কান্নাকাটি করে আমি তখন বলি যে তুমি থামাও, আমি যদি রাত্রে ঠিক মতো ঘুমাই দিতে পারি তো সকালে তুমি অফিসে যেতে পারবো না। তো মনে হয় যে ফুল কষ্টটা, বাচ্চাদের মানুষ করার কষ্টটা আমি নেইনি, যেটা ফ্যাক্ট আর কি। ওর মাই কষ্টটা বেশি করছে। দেখা যাচ্ছে যে যখন ছেলের ব্রেস্ট ফিডিং করতে তখনও মেয়ে পুরোপুরি অবস্থায় আছে, এইটা এই জন্য কষ্টটা তার বেশি গেছে। আর বাচ্চারা তো রাতের বেলা ঘুমায় না, এটা আরেকটা বড় সমস্যা হয়, স্বাভাবিক আর কি। সেই কষ্টটা আমার মানে আমি শেয়ার করতে পারিনি, যেটা হয়তো বাবা হিসাবে ব্যর্থতা বলবো নাকি আমরা আমাদের সমাজ ব্যবস্থায় এরকম যে সেই কষ্টটা আমার ওয়াইফ নিজেই করেছে। ইয়ামিন তার রোল এক হতো না, কিন্তু ফার্স্ট বাই বলতে ইয়ামিনকে বোঝানো হতো। এর কারণ হচ্ছে সে কখনো রোল এক হতে চাইতো না। এটা শেয়ার করে ওর বোনের সাথে, যেহেতু ইমিডিয়েট যত স্কুলের গল্প সব কিছু ওর বোনের সাথে ওরা শেয়ার করে। ওর বোন যেহেতু পাশাপাশি এক ক্লাস উপরে, বয়সের কাছাকাছি যত, আর ওর মার সাথে। তো বলে কি, আমার বন্ধুরা বলে যে তুই তো ফার্স্ট হতে পারিস, তো বলে কি যে ফার্স্ট আর অনেক ঝামেলা, 6, 7, 8 এরকম। তো যখন ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা হয়েছে, দেখা যাচ্ছে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে সে কিন্তু ফার্স্ট না, কিন্তু টেস্ট পরীক্ষায় সে ফার্স্ট। ঠিক সেম ঘটনা তার কলেজ লাইফেও। তার মধ্যে এই যে মানে পড়াশোনার প্রতি তার যে ডেডিকেশনটা, সেটা অকল্পনীয় একটা ব্যাপার। মানে তার কনফিডেন্স আছে যে আমি ফার্স্ট হতে পারি, কিন্তু আমি ফার্স্ট হবো না। ইয়েতে বৃত্তু পেয়েছিল ক্লাস 8-এ, 5-এ। 8-এ তো সে মেধা তালিকাতেই মানে পেয়েছিল, বৃত্তি পেয়েছিল। ওকে ক্যান পাবলিকে থেকে পড়ছে? হ্যাঁ, ক্যান পাবলিক, সাভার ক্যান পাবলিক থেকে। এরপরে ইন্টারমিডিয়েট হয়ে যাওয়ার পরে তখন সে ওই ইঞ্জিনিয়ারিংয়ে তার খুব শখ, কম্পিউটার প্রোগ্রামিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এবার ট্রিপল এগুলোতে সে পড়বে। এমআইএসটির পরীক্ষার আগে ওর রংপুর মেডিকেলে ওর চান্স হলো। আচ্ছা। আমি একদিন ফজর নামাজ, আমরা বাসায় থাকলে মোটামুটি ফজর নামাজ বা যে কয়েকটাই থাকে, আমি বাসায় থাকলে আমরা মসজিদেই নামাজ পড়ি সবসময়। আচ্ছা। তো ফজর নামাজ যেদিন ওই রেজাল্টের পরে লাস্ট ডেট যেখানে অ্যাডমিশন হওয়ার,
তাই বললাম যে আমার তো ইচ্ছে আছে, হ্যাঁ, তোমার দাদার নামে একটা ফাউন্ডেশন করার, তো সেক্ষেত্রে তো সেখানে একজন ডাক্তার লাগবে গ্রামের লোকজনকে করার জন্য। তো তখন বলছে যে না, ওটা রুমি ভাইয়া, মানে আমার কাজিন, ওর কাজিন যেটা আমার সেজে ভাইয়ের ছেলে, তো সে রুমি ভাইয়া বলছে ওই মেডিকেলেও হচ্ছে রাজনীতি আছে, আমি ওখানে ভর্তি হব না। তাই বললাম যে আমি যে ইচ্ছা করছি, কারণ তুমি সৎ থাকলে মানুষের সেবা করার জন্য, বলছে না, আমি তোমার প্রয়োজনে গুগলে এই ধরনের চাকরি করব, আমি তো কম্পিউটার নিয়ে পড়তে চাই, তোমাকে 10টা ডাক্তারের বেতন আমি দিয়ে দেবো। আর তো কোনো কথা থাকে না। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, তুমি পড়বা না, জোর করে তো আমি তোমার এটা করবো না। তো ওখানে ভর্তির সময় মানে 1,25,000 এরকম টাকা। তো আমি ততদিনে চাকরি, কোথায় এটা? MIST, ও আচ্ছা, ফাইন, হ্যাঁ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। জি। তা আমি 17 সালে অলরেডি যমুনা ব্যাংকে থাকা অবস্থায় আমি চাকরি ছেড়ে দিয়েছি। তো ওই মুহূর্তে যেহেতু ছোটোখাটো ব্যবসা করার চেষ্টা করতেছি, করোনা কাল পার হচ্ছে, তো আমি বললাম যে আমি তো আর আগের মতো চাকরিতে নেই, তো এখানে তো ভর্তি সেশন ফিউ তুলনামূলক বেশি গভর্নমেন্টের থেকে, তো তুমি মেডিকেলেও গেলে না। জি। তো বলছে না, আমার এটা পছন্দ এই সেন্সে যে আমি ওই সুশৃঙ্খল পরিবেশ, হ্যাঁ, রাজনীতি মুক্ত, আমি এই ক্যাম্পাস পছন্দ করি। এরপরে ও আর ওই বুয়েটের জন্য আর তার কোনো প্রস্তুতি নাই, পড়াশোনা নাই, কারণ ওখানে ভর্তি হয়ে গেছে অনেকটাই রিল্যাক্স মোডে। তখন ওর আম্মু বকা টকা দিচ্ছে যে তোমার আব্বুর হাতের অবস্থা তুমি তো বুঝতে পারো, আগে তো চাকরিতে ছিল, এখন চাকরিতে নাই, তুমি বুয়েটে হলে কোনো নাকি কম খরচ, হ্যাঁ, তুমি বলছো না ওখানে তো সিএসসি নাও হতে পারে, তাহলে আমি ওখানে আমার লাভ কি, আমি তো সিএসসি পেয়ে গেছি। ওকে। আমি খুব একটা কিছু বলি না। এদিকে মেয়েটা কি করছে? ও মেয়েটা হচ্ছে ওর থেকে 1 বছরের যেহেতু সিনিয়র, ও তখন প্রথমে চান্স পেয়েছিল সিলেট এগ্রিকালচারে, পরে মাইগ্রেশন করে শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটিতে চলে আসে। জি জি, MIST-তে, হ্যাঁ, ছেলে MIST-তে। পরে বুয়েটের 1 সপ্তাহ পরে ওর আম্মুর বকাঝকার কারণে সে বলছে আচ্ছা ঠিক আছে, পরীক্ষা দিব, বুয়েটে পরীক্ষা দিব। তো পরীক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ সেখানেও সে চান্স পেয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েটে। ওয়াও। হ্যাঁ, এসএসসি ইন্টার রেজাল্ট কি ছিল? এমনি জিপিএ 5 বলতে সায়েন্স থেকে তো ডেফিনেটলি সায়েন্স থেকে। এরপরে তখন ওরা আম্মা বলছে যে তুমি হ্যাঁ, তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারের দরকার কি, একজন আসে না বাসায়? কারণ আমি তো তখন আমাদের ডিপার্টমেন্টের নাম আবার চেঞ্জ হয়ে, আগে ছিল কেমিক্যাল অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি। যখন আমরা সার্টিফিকেট পাই, পরে আবার এটার নাম চেঞ্জ হয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন কিন্তু এইভাবেই আমাদের ডিপার্টমেন্ট পরিচিত। তো বলছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার আসে না, আবার কেমিক্যাল ইঞ্জিনিয়ার দরকার কিছু। আর ওর যেহেতু সিএসসি হয় নাই, সেই জন্য ওর টার্গেটই হচ্ছে সিএসসি। পরে যাই হোক, ও আর ওখানে পড়লো না। আমি আর কিছু বললাম না, চাপাচাপি। আমার সবসময় এই যে হচ্ছে ওর যেটা পছন্দ সেটা করুক। আমি বাবা হিসাবে আমার হয়তো মতামত ভিন্ন, কিন্তু আমি এটা ওইভাবে শো করি না। আর যেহেতু ওদের সব শেয়ারিংটা বেশিরভাগ হয় হচ্ছে ওর বোন আর ওর মার সাথে, ঠিক আছে, আর আমার সাথে ওই নামাজ পড়তে যাওয়ার সময় এই কথাবার্তা, একসাথে নামাজ পড়তে, আমরা একসাথে নামাজ পড়তাম। বাসায় থাকলে আমরা সবসময় মসজিদে যাই, ফজরের সময়, হ্যাঁ, এটা সবসময় প্র্যাকটিস করেছে। পরে এরকম হয় না, অনেক সময় বাবা ডাকছে, ছেলে উঠছে না, আলহামদুলিল্লাহ ওরা দেখা যাচ্ছে যে অনেক সময় তাদের কোনো কারণে যদি কোনো একটা ওয়াক্তে নামাজ টাইমলি পড়তে না পারে, পরের ওয়াক্তের আগে সে কাজা পড়ে নিচ্ছে, মানে তারা কখনো কাজাও রাখতো না একদম ছোটবেলা থেকে। এই কিভাবে মানুষ করছেন বলেন তো? এটা আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা পরিবেশ, বললাম যে আমার ওয়াইফও অবিবাহিত কাল থেকে আমি তারা দেখছি নামাজি, আমিও সেই একই অবস্থা, সেদিন তারা দেখছে যে। আর আরেকটা বিষয়, এটা মানে ধর্মীয় কথা এসে যায় যে আপনি যখন নামাজটাকে আপনার জীবনের রুটিন করে নেবেন, তখন দেখবেন যে কোথাও এটা সাংঘর্ষিক না হচ্ছে না। আর যখন আপনার রুটিনের মধ্যে না ফেলতে পারবেন, তখন দেখবেন এটা বাড়তি ঝামেলা, হ্যাঁ, এরকম মনে হবে যে নামাজটাকে তার জীবনের সাথে করতে পারেন। আমাদের তো এখন কোথাও নামাজ না পড়লে আমি এখানে স্বাভাবিক থাকবো না, নামাজটা পড়া হলো না, কি অবস্থা, অস্বস্তি কাজ করে। তো প্রথমে ওদের যেটা অরিজিনাল যে উসমানী হল, যেটা MIST নিজস্ব বিল্ডিং, 619 নম্বর রুমের বন্ধুরা বলছে যে আমরা যখন এই রুমে আসি, তখন দেখি যে এক বন্ধু চিৎকার করতে, হ্যাঁ আমার রুমের কি ওই চোখের একটা পায়া ভাঙা। তো বলছে এখানে কীভাবে? তো বলছে এই পায়া ভাঙা, তাহলে ওটা আমাকে দিয়ে দেয়। তো ওই পায়া ভাঙাটা ও নিয়ে, মানে ও বন্ধুদের সাথে এমন যে কারোর অসুবিধাটা ও নিজের কাছে নিয়ে নেই। ও কখনোই মানে অন্য ডিস্টার্ব ফিল করতেছে বা অন্যর কষ্ট হচ্ছে সেটা ও করতে রাজি আছে, কিন্তু
অন্যকে কষ্ট দিতে রাজি নাই। ও ক্লাস শেষ করে লাইব্রেরিতে যেত, 11টা-12টা বেজে যেত, রাত। হলের ক্যান্টিন বন্ধ হয়ে যেত। যখন ফেরত আসতো তখন মামারা বলতো, মামা আপনি কোথায় ছিলেন, খাবার তো বন্ধ হয়ে গেছে। তো বলছে আমি তো লাইব্রেরিতে ছিলাম। তো তারাও জানে যে আমার ছেলে নামাজি, কোনো আড্ডাবাজির জন্য বাইরে যায় না, যা বলে সত্যি কথা বলে। তখন বলছে না মামা বসেন, আমরা ডিম ভাজি করে দিচ্ছি। শেষের দিকে এটা যেন ওর একটা নিত্যদিনের কাজ হয়ে গেছে, মানে আসলেই। এবং বড় ভাইদের অ্যাসাইনমেন্ট থাকলে ও ইয়ামিনকে দিলেই হয়, ইয়ামিন দুপুরে খাবার খেয়েও, হ্যাঁ আমার এটা কাজটা করে দেবো। ইয়ামিন দেখা যাচ্ছে যে কোনো কথা নেই, এই কাজ করছে। যখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানটা যখন আসে, তখন তার কাছে মনে হয়েছে যে এইটা ভাঙতে হবে। আসলে আমরা বৈষম্যহীন একটা সমাজ বা রাষ্ট্র চাই, যার জন্য সে বন্ধুদেরকে নিয়ে যখন অসহযোগ আন্দোলন হয় তখন টিচারদেরকে নাকি সে বলছে যে স্যার আমরা তো কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু আমরা এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করি, আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা অনশন টাইপের করব, অবস্থান ধর্মঘট করব, এরপর আমরা ক্লাস করব বা হলে ফেরত যাব। স্যারটা যেহেতু সেটা ক্যান্টনমেন্ট এরিয়ায়, তারা এটাও রাজি হয়নি। পরে যখন পাবলিক ইউনিভার্সিটির কিছু ধরপাকড় করে এবং সকলে হয়তো ধারণা করছে যে টোটালি আন্দোলনটা পরিচালিত করতেছে পাবলিক ইউনিভার্সিটি। এরপরে 17 তারিখ সকালবেলা, মানে 16 তারিখ দিবাগত রাত্রে ওদেরকে বলছে যে কালকে সকালবেলা তোমরা নাস্তা করে চলে যাবা। 16 জুলাই। আচ্ছা, তখন নাস্তা করে চলে যাবা বলতে যার যার বাসায় চলে, হল বন্ধ হয়ে যাবে। ওকে, হল বন্ধ হয়ে যাবে, কারণ আমি জানি যে সে পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে, এটা নিয়ে কোনো ডাউট করার কিছু নাই। সে নিয়মিত নামাজ পড়তেছে, খাওয়ার সময় শুধু একটু এলোমেলো করে, মানে ওই রকম। তাছাড়া তার পড়াশোনা নিয়ে কোনো কমপ্লেইন। রাজনীতির সঙ্গে তো কোনোভাবেই সে যুক্ত ছিল না, কোনো ধরনের কোনো রাজনীতির সঙ্গী না, কোনোভাবেই না। ওকে। যেহেতু বললাম যে সে তো রাজনীতির জন্য মেডিকেলে পড়লো না, রাইট। বুয়েটে যখন চান্স পেলো আমি বললাম, তখন সে বলতেছে কেন তুমি জানো না আবরার ভাইকে মেরে ফেলছে ওখানে, কারণ আবরার আবার আমাদের পাশের গ্রাম, একই ইউনিয়নের। ও হ্যাঁ, তো এটাও কিন্তু তার মধ্যে কাজ করে, মানে এমনি সে মানে সব কিছু জানে, মানে রাজনীতি বা ইউনিভার্সিটির পরিবেশ কখনো নিজে থেকে কখনো করে নাই। কারণ সে বলছে যে আমি আর্মিদের এই মানে সুশৃঙ্খল পরিবেশটা আমার পছন্দ। ওকে, তারপর হল ছেড়ে দিতে বলছে। ওই দিন রাতের ঘটনাটা ও হচ্ছে একটা ফেসবুক স্ট্যাটাস আকারে করে, তো ওই সময় তো ফেসবুকে দিলে কি হয় বা এটা টিচারদের এগেনস্টে যাবে, ও ভয়ে ওর ফেসবুকে পোস্ট না করে ওর এক বন্ধুকে এমনি দিয়ে রাখছে, হ্যাঁ, যে দেখো তো এটা দিলে কোনো ইটি হবে কি না। হ্যাঁ, পরে অবশেষ তার বন্ধু ইনসিডেন্টের পরে সেটা ফেসবুকে দিয়েছিল, আমরা সেটা দেখছি যে ওই সারা রাতের ঘটনা বর্ণনা আর কি, যে তাদের তো বলছি আমরা সবাই গেছি, কিন্তু ওই কথা একটাই সকালে নাস্তা করে চলে যাবো। তো ও যখন গেছে তখন সারা তো জানে যে ওর বাসা সাভারে, তো বলছে তোমার সমস্যা কি, তুমি তো কাছে তোমার বাসা, তুমি তখন কিন্তু অসহযোগ আন্দোলন চলতেছে। তো বলছে স্যার আমার জন্য কোনো সমস্যা না, আমার অনেক বন্ধুই আছে, তারা টিকিট কাটে নাই, আর নর্মালি দূরের যারা তারা তো যাবে হচ্ছে রাতের দিকেই দূরপাল্লার বাসগুলো থাকে। তো ভোরবেলা যদি তারা ব্যাগ নিয়ে, তারা ঢাকা শহরে তো এখন মানে ওইভাবে স্বাভাবিক পরিবেশ নেই, তাদের আত্মীয় স্বজন নেই, আবার অনেকের কাছে টাকাও নেই, তাহলে তাদেরকে টিকিট অ্যারেঞ্জ করে দিতে হবে। এই জন্য এটা দুপুরে যদি লাঞ্চ করে আমরা যদি টিকিট অ্যারেঞ্জ করতে পারি তাহলে তাদেরকে বাসে তুলে দিতে পারি। এই জন্যে আমরা সকালে যেতে চাচ্ছি না, বিকালে যেতে চাচ্ছি। কিন্তু এই কথা শোনে নাই, বলছে আমার জন্য না, আমার বন্ধুদের এই সহযোগিতাগুলো আমরা করতে চাই। পরে কোনো কথাই শোনে নাই। ও 17 তারিখ 9টা সাড়ে 9টার দিকে বাসায় পৌঁছালো। ওর আম্মাকে বলছে যে আম্মা আমার অনেক বন্ধুই তো বাড়ি যেতে পারেনি, ওরা যদি, ওর নানুর বাসা আবার গ্যান্ডাতে, তো ওখানে আবার ভাড়াইটে নাই, কয়েক মাস হলো। তো বলছে যে ওরা যদি নানুর বাসায় এসে থাকে তাহলে আব্বুর কাছে জিজ্ঞেস করো আব্বু কি বলে। তো হ্যাঁ, কারণ যেহেতু তারা বাড়ি যেতে পারে নাই, অসহযোগ চলতেছে, তো ওখানে গ্যাস আছে, ওরা রান্নাবান্না করে খাবে, যখন আবার হল খুলে দেবে তখন যাবে। এটা আমি মনে করি যে কোনো সমস্যা নেই। 18 তারিখ সকালবেলা রাত 3টার দিকে উঠছি, যে আমরা ওই 17 তারিখ ছিল আশুরার দিন। হ্যাঁ, ও আবার যেহেতু সেহরি খেতে পারে না ওদের হল, ওই দিন তো রাত্রে আবার ছিল হলে,
সেহরির কোনো অ্যারেঞ্জমেন্ট নেই বলে রোজা থাকতে পারে নাই। তো আমি 3টার সময় আমরা সবাই উঠছি, আমরা আর একটা রোজা থাকবো। তো দেখি যে ওর ল্যাপটপ লাইট জ্বলতেছে। তাই বললাম কী ব্যাপার, তোমার ল্যাপটপ খোলা মনে হচ্ছে? তো হচ্ছে কালকে দিনের বেলা ঘুমাইছি আর সেই জন্য ঘুমও আসতেছিল না, আর বন্ধুদের সাথে কিছু যোগাযোগ করছি, কিছু লেখালেখি করছি, তো মনে করছি যে আমিও আজকে রোজা থাকবো। তারপরে নামাজ পড়ে এসে ঘুমাবো। তো আমি তখন বললাম যে না, এই রোজাতে 2টা থাকতে হয়, যেহেতু তুমি গতকালকে রোজাটা থাকতে পারো নাই, এই রোজা। আমি দেখছি ওর মনটা ভালো না, তো তোমার আজকে রোজা থাকা দরকার নেই। তো কোনোই বলে আচ্ছা ঠিক আছে, তাহলে ফজর নামাজ পড়ে এসে ঘুমাবো, সেটাই ভালো। পরে আমি, ওর মা, ওর বোন, আমরা সবাই রোজা থাকলাম। এই জন্যই একটা রিউমার ছিল যে ইয়ামিন রোজা ছিল, আসলে সে রোজা থাকতে চেয়েছিল। আচ্ছা, হ্যাঁ, আমি তাকে নিষেধ করে বললাম তোমার রোজা যেহেতু 2টা রোজা থাকতে হয়, তুমি যেহেতু একটা থাকতে পারো এটা না। কিসের রোজা ছিল? আশুরার রোজা। ও আশুরার রোজা। আশুরার রোজা। আচ্ছা আচ্ছা। তো তুমি এই রোজা আজকে থাকা দরকার নেই, তো গতকালকে যে কোনো কারণে হোক যেহেতু থাকো নাই, দরকার নেই। তো আমার ভিতরে খালি মনে হয়েছে ওর মনটা ভালো না, বন্ধুদের জন্য একটা আছে। এই ওই সময় তো বাংলাদেশ পুরো উত্তাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কমিউনিকেশনটাই হচ্ছে ফ্রেন্ডদের ও সঙ্গে। করতেছে আর কি। আর ওরা কি যেন একটা মেনটেন করতে, যেটা হচ্ছে যে বলে যে একটা শ্যাডো কি কমিউনিকেশনটা ওরা মেনটেন করতে পারতো, যেটা অন্যরা পারে না, এরকম কি যেন একটা ছিল। আচ্ছা, ওকে। তো পরে আমি বলার পরে বলে আচ্ছা ঠিক আছে। আমি আবার একসাথে আমরা ফজরের নামাজ পড়ে এসে, তো আমিও ঘুমাইতে গেলাম, ও ঘুমাইতে, যেহেতু সারা রাত ঘুমাই নেই, ঘুমাইতে গেল। এরপরে আমি 9টা সাড়ে 9টার দিকে কিছু ব্যাংকের কাজ আছে, আমি মনে করলাম যে যেহেতু ঢাকার দিকে ঝামেলা, তা আমি সাভারে যে ব্যাংকের কাজ সেরে আসি। তখন আপনি কোন ব্যাংকে? আমি তখন ব্যাংকে না, তখন আমি ব্যবসা। ও, তখন আপনি ব্যবসা করছেন? কিসের ব্যবসা করছেন? চাকরি জীবনে তার আবার পড়াশোনা কোনো কাজে লাগেনি, তখন আমি হচ্ছে ইটিপি কনসালটেন্ট হিসাবে কাজ করি, আর ওই কেমিক্যাল হচ্ছে ট্রেডিং করি। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমি ভাবলাম যে সাফারে গিয়ে কিছু কাজ করে আসি। হ্যাঁ, তো আমি ব্যাংকে বের হচ্ছি, গ্যারেজে যখন গেছি, ও তখন পিছন দিক মানে খালি গায়ে দৌড়ায়, গ্যারেজ শুনতে আব্বু আব্বু তোমার মিরপুরের দিকে কোনো পরিচিত হসপিটাল আছে কিনা? তাই বললাম কেন, কী হয়েছে? বলছে আমার কিছু বন্ধুরা আহত হয়েছে, কিন্তু ওরা পরিচিত ছাড়া ভর্তি নিচ্ছে না। তো স্পেশালাইজ হসপিটালের ডাইরেক্টর আমার এক বন্ধু, ও এটা জানে, এই জন্যই সে মনে করতেছে যে মিরপুরের দিকে কোনো হসপিটাল আমার। কত তারিখে ঘটনা এটা? এটা 18 তারিখ সকালবেলা। 18 তারিখ সকালবেলা, মানে 9:30টার দিকে আর কি। তো আমি বললাম যে না, মিরপুরে তো পরিচিত নয়, তবে বিআইএস হসপিটাল যেখানে তোমার দাদুরে ভর্তি করেছিলাম, হ্যাঁ টেকনিক্যালে, ওইখানে আসতে পারো, কারণ ওটা তো ওই রকম একটু স্বায়ত্তশাসিত, হয়তো ওরা ওই আচরণ করবে না। তখন ও ধমকের সুরে বলতেছে যে আমি তোমার বলি মিরপুর, তুমি আমার টেকনিক্যাল দেখাই দাও, যাও তুমি তোমার কাজে, আমরা দেখতেছি। এই বলে আবারও হানান করে বাসায় ঢুকে গেল। এটাই হচ্ছে ওর সাথে আমার শেষ কথা। এরপরে আমি ব্যাংকের কাজ সেরে 12টার দিকে যখন বের হই, ওই বাজার রোড থেকে মেন রোডের দিকে যখন যাব, তখন এই অটোওয়ালারা নিষেধ করতেছে আমার ড্রাইভারকে, ভাই ভাই মেন রোডে গন্ডগোল হচ্ছে, আপনি এদিক যাইতে পারবেন না, গাড়ি ঘোরান। পরে আমার ড্রাইভার গাড়ি ওরাই সাইড করে দিল, গাড়ি ঘোরাইয়া আমরা ওই নামাবাজার বলে পিছন দিক দিয়ে, এনাম মেডিকেলেরও পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে, ওইটা দিয়ে ঘুরে ঘুরে আমরা আমার ব্যাংক টাউনের বাসায় আসলাম। তো যখন আমি বাসায় ঢুকছি, ওই তখন দেখি যে ওই আমার ড্রয়িং রুমে একটা ডিভান টাইপের আছে, ওখানেই ও ঘুমাই, কারণ ওইটা ভাড়া বাসা ছিল, আমার বাসাটা তখন ডেভেলপারকে দিয়েছে। দেখি যে ওই মোবাইলে কি দেখতেছে। তো আমি ঢুকতে ঢুকতে বলতেছি যে গণ্ডগোল তো শুধু ঢাকায় হচ্ছে না, সাভারও শুরু হয়ে গেছে, আমি তো মেন রোড দিয়ে আসতেই পারিনি। কিন্তু ও কোনো কথা বললো না। আমি এটা বললাম, আমার মনের মধ্যে হলো যে যেহেতু সকালে ওর বন্ধুদের কোনো উপকারে লাগে না, এই জন্য হয়তো একটু মন খারাপ। এর কিছুক্ষণ মধ্যে ওর আম্মু বলতেছে যে জোহরের নামাজের সময় হয়ে যাচ্ছে, হ্যাঁ তো গোসল টোসল করে নাও, তো নামাজ পড়তে যেতে হবে। ও আবার ঠিকই গোসল টোসল করলো। তা আমি আর ওই মোবাইলে করতেছি, যে আমার বাসায় আবার টেলিভিশন নাই, যে ওই মোবাইলে খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি যে কোথায় কি গন্ডগোল হচ্ছে, কী পোস্টার আসে। এই করতে করতে একটু দেরি হয়ে গেছে, আমাদের 1:30টায় জামাত। আমি যখন বের হই তখন দেখি যে ওই আমার বাইরের ওয়াশরুমে ও অজু করতেছে। তো ওর আবার একটা স্টাইল ছিল, গোসলের অজু দিয়ে ও নামাজ পড়তো না, ও আবার আলাদা করে অজু করতো। আমি ভাবছি ও তো অজু করতেছে মানেই নামাজে আসবে, আমিও একটু আগেই বের হয়ে গেলাম। বের হয়ে মসজিদে গেছি। আমি নামাজ ফরজ পড়ার পরে পিছন দিকে তাকায় দেখলাম যে ও উঠে দাঁড়ালো, তার মানে ও হয়তো 1-2 রাকাত পায় নাই এরকম।
তো আমার কাছে তারপর মনে হলো ও আসছে, তো ওর নামাজে তো শরিক হয়েছে। পরে আমি ওই দিন প্রচুর গরম, আবার রোজা আছি, তো মনে করছি যে এখানে তো এসি বন্ধ করে দিলেও অনেকক্ষণ ঠান্ডা থাকে। তা আমি পরের সুন্নত নামাজ, নফল নামাজ, কিছু তসবিহ তাহলে একটু দেরি করে ধীরে সুস্থেই পড়তেছি, দেরি করে বাসায় যাই যেহেতু লাঞ্চের তাড়া নাই। এই করতে করতে আমি 2টার সময় যখন বের হচ্ছি তখন দেখি ওর আম্মার 2টা মিস কল। আমি মোবাইল যখন ওপেন করছি তা আমি ফোন দিয়ে বলতেছি আমরা নামাজে আসছি, কারণ আমার ছেলেও তো আসছে, আমি তো দেখছি নামাজে আসছি, তোমার ফোন দিচ্ছ কেন? তো বলছে না তোমার ছেলে বেরোনোর সময় বলছে সে নাকি তার বন্ধুদের দেখতে যাবে, তাই আমি নিষেধ করছি। ও বলছে না আমি নামাজ পড়ে যাবো। তাহলে আচ্ছা ঠিক আছে আমি ফোন দিচ্ছি, কোথায় গেল? তা আমি ফোন দিই, 2বার রিং হলো কিন্তু ফোন কেউ রিসিভ করলো না, কিন্তু রিং হয়। তা আমি আবার ওর আম্মারে ফোন দিয়ে বলতেছি তোমার ছেলে তো ফোনই ধরে না, তোর বন্ধুদের দেখতে গেলে মানে তো ইউনিভার্সিটির বন্ধুরা মিরপুরের এলাকায় আর স্কুল কলেজের বন্ধুরা হচ্ছে সাভার এলাকায়, তা আমি আন্দাজে কোথায় যাব? আমার ফোন ধরছে না, তোমার ছেলেকে তুমি ফোন দাও, ও কোথায় গেছে বলুক, আমি সেদিকে যাব। এই বলে আমি বাসার দিকে হাঁটতে হাঁটতে যাই, এমন সময় আবার ফোন দিয়ে বন্ধু বলছে না আমার ফোনও বাজতেছে কিন্তু ধরছে না। তখন আমার মধ্যে একটা খটকা হলো যে আমার ফোন হয়তো একটু মানে রাগ আছে তাই ধরছে না, কিন্তু আমার ফোন তো ধরার কথা। তা আমি ওইটা চেপে বললাম যে হয়তো মিছিলে আছে, পকেটে মোবাইল আছে, শুনতে পাচ্ছে না, তো তুমি ফোন দিছো আমি ফোন দিছি, হয়তো পরে রিং ব্যাক করবে, তো তোমার টেনশন করা দরকার না, আমি বাসায় আসতেছি। আমি বাসায় ঢোকার সময় আমার মেয়েকে বলতেছি যে তোমার ভাইয়া তো তোমার কথা শোনে, কারণ ও তো 1.5 বছরের বড়, তো তুমি ওরা নিষেধ করতে পারলে না? তো বলছে, আমার মেয়ে বলছে কেন আমরা কি মিছিলে যেতে পারি না? তো আমি না মিছিলে যেতে পারো, কিন্তু আমরা 90-এর সময় যে আন্দোলন দেখেছি বা তখন হরতাল হলে ওই পিকেটিং হতো, ওই কাঁদানে গ্যাস দিত এবং পরের দিন পত্রিকায় আসতো যে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, কিন্তু তখনকার পুলিশ তো গুলি করতো না, কিন্তু এখনকার পুলিশ তো গুলি করে। আর তোমার ভাইয়া তো এই ধাওয়া পাল্টা ধাওয়া কি এটা তো সে জানে না, সেটা কোনোদিন মিছিলেও যায়নি, সেখানে রাজনীতিও করে না, এই জন্য আমার ভয় হচ্ছে। তখন আমার মেয়ে বলছে না তুমি আল্লাহ আল্লাহ করো, কিছু হবে না। তো হ্যাঁ এখন আল্লাহ আল্লাহ করো, কিন্তু ওর মা কিন্তু ভিতরে ঠিকই ফোন দিয়ে যাচ্ছে, কারণ যেহেতু ওর ফোন রিং হয়। এই করতে করতে 3টার সময় একটা ছেলে ওর ফোনটা ধরছে, ধরে খালি এইটুকুই বলছে যে আপনারা এনাম মেডিকেলে চলে আসেন। তা তখন ওর আম্মা দৌড়াই এসে আমার কাছে অন্য রুমে এসে বলতেছে যে ইয়ামিনের ফোন একটা ছেলে ধরছিল না, ছেলে বলছে যে এনাম মেডিকেলে। তো আচ্ছা দেখি, আমি জিজ্ঞেস করি কী অবস্থা জেনে, কিন্তু আমি ফোন দিলাম তখন দেখেছি সুইচ অফ এবং আর কল করার সুযোগ হলো না। মানে যেহেতু বলছে চলো যাই, তখন আমার মেয়েকে বললাম তুমি বাসায় থাকো, আমি আর তোমার আম্মা এনাম মেডিকেল। পরে আমরা গাড়ি না নিয়ে, যেহেতু আমি জানি যে রাস্তার অবস্থা ভালো না, পরে একটা অটো নিয়ে, তো অটোওয়ালাও জানে যে মেন রাস্তায় গণ্ডগোল হচ্ছে, তো আমি বললাম যে ওই পিছন দিয়ে, আমি যে ওই আগে যে পিছনের যে রাস্তা বললাম যে উলাইল দিয়ে তুমি পিছনের রাস্তা দিয়ে এনাম মেডিকেলে চলো। পরে পিছনের রাস্তা দিয়ে আমি এমার্জেন্সি ঢুকতেছি, ঢুকে ওই বিভিন্ন লোক ট্রিটমেন্ট হচ্ছে আমি দেখতেছি। তখন এক নার্স বলতেছে আপনারা কাকে খোঁজেন? তো আমি জানি যে ওর পকেটে আইডি কার্ড থাকে, তাহলে আমার ছেলে ইয়ামিন নাকি এখানে ভর্তি হয়েছে। বলছে না 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 3তলায় চলে যান, 3তলায় ওটি আছে ওদের। তো 3তলায় ওটির সামনে গেছি, তখন ওই ভদ্রলোক একজন বলতেছে যে আপনারা কাকে খুঁজেন? তো আমি বলছি যে আমার ছেলে ইয়ামিন নাকি এখানে। না 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 নিচতলায় আছে, আপনারা নিচতলায় চলে যান। পরে যখন নিচতলায় নামছি তখন দোতলার থেকে একজন ডাক্তার মহিলা, সে আমাদের মানে ইটা দেখেই বুঝতে পারছে যে আমরা কাউকে খুঁজতেছি বা এই ধরনের। তখন বলছে যে আপনারা কি কাউকে খুঁজতেছেন? তো আমি বললাম যে হ্যাঁ আমার ছেলে ইয়ামিন নাকি এখানে ভর্তি হয়েছে। তো নিচে গেলাম, ওরা বলে 3তলায়, 3তলা থেকে বললেন ও হ্যাঁ আসেন। তখন ওই মহিলা এসে আমার ওয়াইফকে এরকম জড়ায় ধরে নিচের দিকে নিয়ে, তখন আমার একটু সন্দেহ হলো যে তাহলে কি ইয়ামিনের অবস্থা ভালো না নাকি। কিন্তু ওই মুহূর্তে মানে আমরা মানে অতিরিক্ত খারাপ কিছু চিন্তা করছি না। হতে পারে ইনজুর্ড হয়েছে, নিশ্চয় আছে। তো আপনি ওই সময়টাতে হাসপাতালের কি অবস্থা দেখেছেন? ওখানে কি আরো হাসপাতালে অনেক ছাত্র ছাত্রী গ্যাঞ্জাম এটা, কিন্তু কেউ তো আমাদেরকে পার্সোনালি চেনে না, রাইট? যার জন্যই আমরা আমাদের মতো করে খুঁজতেছি, আমাদের মতো করে। ওই মহিলা যেহেতু দোতলায় টের পেয়েছে আমাদের অ্যাটিটিউড দেখে হোক যেভাবেই হোক, ও বলছে আসেন আপনার ছেলের কাছে নিয়ে যাচ্ছি। তাই মনে করি যে ঠিক আছে, যেহেতু একজন ডাক্তার মহিলা সে জানে, কিন্তু মানে খারাপ কিছু তখন চিন্তার কোনো সুযোগও নাই আর কি। তো এই করে ও একটা ওই বদ্ধ তালা দেওয়া রুমের সামনে এসে বলে যে এখানে আছে একটু অপেক্ষা করেন, না চাবি আনছি। তো
প্রায় 5-7 মিনিট আমাদেরকে দাঁড় করে রাখলো। আমাদের কোথায় কি চাবি রাখছেন, আমার ছেলেকে আমরা এখানে কী অবস্থা আছে দেখবো, না একটু অপেক্ষা করেন। আমার মনে হচ্ছে যে হয়তো অক্সিজেন দিয়ে রাখছে, একটু আলাদাভাবে রাখছে, এটা আমার কাছে মনে হচ্ছে। পরে ওই এক সিকিউরিটি গার্ডের কাছে চাবি ছিল, চাবি দিয়ে যখন খুললো তখন দেখি যে স্ট্রেচারে এরকম ডান দিকে কাত হয়ে একটা ঘুমন্ত মানুষ যেভাবে থাকে সেভাবে। তখন আমার ওয়াইফ যে ওর মাথা ধরে বলছে আমার ছেলের কি হয়েছে, কান্নাকাটি করছে। তখন ওই ডাক্তার বললো যে আমরা তো আপনার ছেলের ট্রিটমেন্ট করারই সুযোগ পাইনি। আমি তখন ওর বাবাটা এরকম সাইডে এরকম ধরে তুললাম, দেখে যে নর্মাল মানুষের মতো উপরে উঠে আসলে আবার ছেড়ে দিলাম, বাম পাশে পড়ে গেল। তখন আমি মহিলাকে বলছি যে আপনার যদি ট্রিটমেন্টই না করতে পারেন তো আমার ছেলেকে এখানে রাখছেন কেন, আমার ছেলেকে আমি তাহলে নিয়ে যাই। তো বলছে আঙ্কেল আমরা একটা টেস্ট করেছি, সেটা সম্ভবত এনজিওগ্রাম টাইপের কী জন্য এরকম রেখা রেখা আসে। তো বলছে যে এটা আমাদের করতে হয়, আমরা এটা করেছি, সেখানে তাকে আমরা আসলে মৃত অবস্থায় রিসিভ করেছি। আমি হতভম্ব হয়ে গেছি। আমি বলছি যে আমার ছেলেকে আপনারা ট্রিটমেন্টই যদি না করবেন, করতে না পারলাম তাহলে এখানে রাখবো কেন, আমি নিয়ে যাব, ছেড়ে দেন। তোরা বলছে না বাইরে পুলিশের নিষেধ আছে, আপনারা নিতে পারবেন না। এই মুহূর্তে কিছু ছাত্ররা তখন টের পেয়ে গেছে যে আমিনের বাবা মা চলে আসে। তখন কি আমিনের পাশাপাশি এরকম লাশ আরো কিছু ছিল ওখানে? আরও কিছু ছিল, কিন্তু পরবর্তীতে সেই লাশগুলোরও মানে কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। ওকে, তারপরে কি হলো? পরে আমি ওই স্টেশন ধরে করতেছি, ওরা ওই সিকিউরিটি গার্ড আর একজন নার্স, ওরা আমাদেরকে লাশটা তখন দেবে না, কারণ বাইরের পরিবেশটা তখন খুবই উত্তপ্ত। আর ততক্ষণে বেশ কিছু ছাত্রছাত্রীরা আমাদের ওই সাথে চলে আসছে আমাদের ওই রুমে। ওরা এসে স্লোগান দিয়েছে, ওরাও এসে আমাদের দিকে ধরলো। হ্যাঁ, তখন ওরা যেহেতু সংখ্যায় কম, আমরা বেশি, তখন ওই মহিলারা ওই ডাক্তার এবং ওই সিকিউরিটি গার্ডটা ছেড়ে দিল স্টেশনটা। তা আমরা ওইটা নিয়ে ওই যখন হসপিটাল বিল্ডিংয়ের বাইরে আসলাম তখন এরা খুব স্লোগান দিচ্ছে আর বলছে আঙ্কেল আমরা এই রক্তের প্রতিশোধ, যেটা ছাত্রদের মধ্যে যেটা হয়, আমরা মিছিল করব, আমরা মরবো। তখন বলছে দেখো আমার ছেলে কোনো রাজনীতি করতো না, সুতরাং আমার ছেলেকে নিয়ে আমি কোনো রাজনীতির ঘুঁটি বানাইতে চাচ্ছি না। তখন হঠাৎ করে ওর এক বন্ধুকে পেয়ে গেলাম, কারণ এই ঘটনাটা ওর বন্ধুরা আমাদের আগেই জানে। আমরা তো শুধুমাত্র ওই ফোনের চেষ্টা করতেছি যে কেউ ও ফোন রিসিভ করে না কেন, কিন্তু আমরা তখন আর ওই দেখছি না ফেসবুক বা, আর আমাদের আসলে সাভারের লোকাল ফ্রেন্ড আমাদের কম ফেসবুক, আমার পার্সোনালি। সেই জন্য ওখানে হয়তো কিছু কিছু ফেসবুক, আর তখন ফেসবুকও কিছুটা কিন্তু একবার চালু হচ্ছে একবার বন্ধ হচ্ছে, এই টাইপের অবস্থা। তো যেহেতু আমি আর ওই ফেসবুকে খুব একটা মজা পাচ্ছি না, আর আমার যেহেতু সাভার কেন্দ্রিক ফ্রেন্ড নেই বললেই চলে, যার জন্য ওই কোনো আমি পোস্টও পাচ্ছি না। কিন্তু ওর বন্ধুরা কিছু কিছু অলরেডি ততক্ষণে জেনে গেছে, হ্যাঁ, যে আমিনের সাথে এই ঘটনা ঘটছে, ওরা হসপিটালে গেছে। আমি তখন ওর স্কুল কলেজ ফ্রেন্ড ছিল, ইউনিভার্সিটিতে, ওই ছেলে রাজশাহীতে পড়ে। তো আমি বললাম যে তুমি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো, হ্যাঁ, ওকে আমরা বাসায় নিয়ে যাব। তো তখন বলছে যে আঙ্কেল আপনি এখানে থাকেন, কারণ ছাত্ররা যে মুড ওরা কিন্তু নিয়ে মিছিলে নিয়ে যাবে। না না আমি ওকে মিছিলে নিয়ে, তুমি জাস্ট অ্যাম্বুলেন্স নিয়ে আসো। পরে অ্যাম্বুলেন্স আসলো, তখন ওই ইয়ের থেকে হসপিটালের কেউ বললো যে আপনারা পোস্টমর্টেম করালেন না, ডেথ সার্টিফিকেট নিচ্ছেন না। তাই বললাম যে পোস্টমর্টেম তো করাবো না, কারণ আমার একটা তিক্ত অভিজ্ঞতা ছিল। ছোটোবেলায় আমি একটা পোস্টমর্টেমের লাশ দেখেছিলাম আমাদের পাশের পাড়ার, ওই সম্ভবত যেটা বলে বিষ খেয়ে মারা গেছে। তো ওই মহিলাটার যখন পোস্টমর্টেম করে বাসায় নিয়ে আসে, তখন আমরা ছোটো, হয়তো 4-5-এ পড়ে এরকম বয়স, তখন ওই মহিলার একটা বাচ্চা ছেলে ছিল, সেটা এখনও বেঁচে আছে। তো ওইটা হচ্ছে ওর মা তো মারা গেছে জানে না, ও দুধ খাওয়ার জন্য গেছে, তখন ওই মাথার কাপড়টা সরাইছে, তখন দেখলাম যে এই মাথা, ওইটা তখন আমার কাছে মনে হয়েছে যে একটা বিভৎস একটা কাণ্ড ঘটে। ওটাই আমার হচ্ছে পোস্টমর্টমের লাস্ট আমার জীবনে দেখে আমার কাছে একটা নেগেটিভ ধারণা তখন থেকে আছে। তো আমি তখন চিৎকার করে বললাম যে পোস্টমর্টম আমার ছেলেকে কোনো দিনই করাবো না, আপনারা তো ট্রিটমেন্টই করেন নাই, পোস্টমর্টম কেন করবেন? আর সার্টিফিকেট আপনারা তো ভর্তি নিচ্ছেন তো, ঠিক আছে আমি পরে নেব, এই বলে
আর তখন বলছি না, ওই যে মামলার দিন আমি বিচার আল্লাহর কাছে দিলাম, আল্লাহ বিচার করবে। আর সার্টিফিকেট নিলে পরে নেব, এখন আমি কিচ্ছু, মানে আমার কেন যেন মনে হচ্ছে এই পরিবেশেই আমি রাখবো না আমার ছেলেকে। পরে অ্যাম্বুলেন্স আসলো, আমি ওই ছেলে মেয়েরা তখনও স্লোগান দিচ্ছে, মিছিল করতেছে, বলে দেখো তোমরা যদি সত্যিই আমিনকে পছন্দ করো তাহলে অ্যাম্বুলেন্সে তোলার ব্যবস্থা করো, ঠিক আছে। তখন ওরা যেহেতু দেখছে যে আমি খুবই শক্তভাবে বলতেছি, তখন ওরা অ্যাম্বুলেন্সে তুলতে হেল্প করলো। দেওয়ার পরে আমি ওই অ্যাম্বুলেন্সের থেকেই ওই আমার ফেসবুকে খালি লিখলাম যে কিছুক্ষণ আগে আমার ছেলে এখানে শহীদ হয়েছে, সব আমার বন্ধুদের কাছে তার জন্য দোয়া চাই, শুধু এই কথাটুকুই লিখলাম। লিখে আমি বাসায় চলে আসলাম। আসার পরে তখন ওর আর এক বন্ধুর বাবা আসে, এসে সে বলছে ভাই কি করবেন। হ্যাঁ, তখন পর্যন্ত কি আপনি ওই ভিডিওটা দেখেছেন? যে না, তখন পর্যন্ত পুলিশের ট্যাঙ্কের ভিতর থেকে ওই ভিডিওটা আপনি দেখেন নাই? কিছুই দেখি। ওকে। এরপরে বাসায় আসার পরে তখন ওই ভাই বলতেছে যে ভাই বসেন, হ্যাঁ, যেটা আপনি করতে চান সেটা বলেন, আমরা এক্সিকিউশন করব। আপনি এখন আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছে, এর তার কোনো সান্ত্বনা হয় না। আমি তখন বললাম যে যেহেতু ব্যাংটনে আমার রক্ত সম্পর্কে কোনো আত্মীয় স্বজন নাই, আমার বাপ মার কবর হচ্ছে আমার গ্রামের বাড়িতে, তো আমি কুষ্টিয়ায় নিয়ে যেতে চাই। তো বলছে যে তাহলে একটা, আমি বললাম যে এখন তো বিকাল হয়ে গেছে, পোছাইতে অনেক রাত হয়ে যাবে, কাফন করলেও তো সেটা পরের দিন করতে হবে। তো ফ্রিজিং কার একটা নেন, আর আমরা যারা সাথে যাব তাদের জন্য একটা এমনিতে এসি অ্যাম্বুলেন্স নেন, যাতে পথে আমি জানি যে পথে সমস্যা হতে পারে, সেজন্য আমাদের যাওয়ার জন্য আমি একটা এসি অ্যাম্বুলেন্সই বললাম আর কি। এই ওই ভদ্রলোকের এমনি বেশ ভালো কানেকশন, দেখলাম 15 মিনিটের মধ্যেই হ্যাঁ চলে আসলো। ওই মুহূর্তে আমার ভাতিজা ওই গ্রাম থেকে ফোন দিল যে চাচা থানা থেকে ফোন দিয়েছিল, বলছে যে আপনাদের একজন আত্মীয় মারা গেছে, তো সে যদি এখানে আসে দাফন করার আগে আমাদের সাথে আলাপ করবেন। তো কে মারা গেছে? তখন তো আমি তো আর তখন বললাম যে এই ঘটনা ঘটছে। বলছে চাচা এটা কীভাবে হলো? আমি যে কীভাবে হলো সেটা তো আমরাও জানতে পারছি না। ও আমার সাথে নামাজ পড়ে গেছে, তারপরে কি হয়েছে? হ্যাঁ, পরে আমি কান্নায় ভেঙে পড়লাম, ও কথা বলতে পারলো না, কান্নাকাটি করলাম। খালি বললে যে ঠিক আছে আমরা দেখি আসতে পারি কিনা। আমি ফোন রেখে দিলাম। এরপরে আমার ড্রাইভার এসে বলতেছে যে স্যার আমি মানিকগঞ্জের আমাদের ড্রাইভার পরিচিত আছে, ফোন দিয়েছি যে ঘাটের অবস্থা কি। তো তারা বলছে যে ঘাটের সব ফেরি চলাচল বন্ধ করে দিছে, আর লাশ নিয়ে ছাত্ররা যেখানে সুযোগ পাচ্ছে তারা লাশ কেড়ে নিচ্ছে, আর পুলিশ যেখানে সুযোগ পাচ্ছে পুলিশ কেড়ে নিচ্ছে। সুতরাং আপনারা কুষ্টিয়ায় যেতে পারবেন না ঢাকা থেকে। লাশ কাড়াকাড়ি চলছে তখন? লাশ কাড়াকাড়ি চলতেছে তখন, মানে যত বেশি পারুক পুলিশ গোপন করে ফেলতেছে এরকম। হ্যাঁ, আর ছাত্ররা চাচ্ছে যে আন্দোলন চাঙ্গা করার জন্য তারা মিছিলে লাশগুলো নিয়ে নিচ্ছে, সেই জন্য এরকম মুভমেন্টের কোনো লাশ এই মুহূর্তে ডিফিকাল্ট। মানে তারা তো যেহেতু মানিকগঞ্জ, তারা এই ঢাকা আরিচা রোডের সব খবরাখবরই তারা পেয়ে যাচ্ছে। এবং সবার ঘটে ততক্ষণে তো ফেসবুকে কিছু কিছু চলে গেছে, তারপর টিভিতে আসছে, ওটা তো আমরাই জানছি না, কিন্তু ওরা তো অনেকেই এটা জানছে। তো তখন আমার ড্রাইভার এসে বললো, তখন ওই ভদ্রলোক আমার পাশে এরকম বসা, বলছে ভাই এখন কি করবেন, এমনিতে পথের সমস্যা, আবার আপনার ওখানে থানা থেকে বলছে, তা আপনি তো পোস্টমর্টম করেন নাই। থানা তো এই জায়গাটাতেই ঝামেলা করতে পারে। তাই বলে যে ঠিক আছে, তাহলে ওর নানা নানুর কবর হচ্ছে গ্যান্ডা ওই পৌর গোরস্থানে। তাহলে যেহেতু আমি ইচ্ছা করেছিলাম গ্রামে নেওয়ার জন্য বাবা মার কবরের পাশে, তো এখন ওর নানা নানুর কবর যেহেতু গ্যান্ডা পৌর গোরস্থানে, তাহলে এখানেই দেই। আমার মেয়েকেও জিজ্ঞেস করলাম যে এই ঘটনা আম্মু, এই সিদ্ধান্ত নিয়ে বলে আব্বু ঠিক আছে। আর ওই ভদ্রলোক ওই পৌর গোরস্থানের যে সভাপতি তাকে ফোন দিল, উনি বলছে না পুলিশ আমাদেরকে নির্দেশনা দিয়েছে পোস্টমর্টম ছাড়া কোনো লাশ এখানে দাফন করা যাবে না। তো তখন আমাকে বলে যে ভাই এখানেও সম্ভব না। হ্যাঁ, তখন আমার কাছে মনে হলো তাহলে আমার ছেলের লাশটা আমি কী করবো। চিন্তা করতে পারেন মানে কি অসহনীয় অবস্থা। মানে ছেলের তো মুহূর্তের মধ্যে নাই, সেটা 100, আরেকশো হচ্ছে এই ছেলেকে আমি কবর দিব কিভাবে।
কারণ যেখানে নিয়ে যাচ্ছে সেখানে তো এক ধরনের আতঙ্ক। এই লাশ যদি পুলিশ নিয়ে নেয় তাহলে এই লাশ আমি ফেরত পাবো কি? এমন আবার নর্মালি গোপনেও কবর দিতে পারছি না, সেটাও একটা ব্যাপার। তখন জাস্ট বাবার জায়গা থেকে চিন্তা করেন, মানে পুরো বাংলাদেশের প্রেক্ষাপট তো আপনারা কিছুদিন আগেই দেখেছেন, সেটা তো অন্য প্রসঙ্গ। জাস্ট চিন্তা করেন তো এই লোকটার জায়গায় আপনি বসে আছেন, ওই মুহূর্তে অনুভূতিটা কী হতে পারে মনের মধ্যে? তখন আমার এক বন্ধু এসপি বরিশালের পোস্টিং, তাই মনে করলাম যে ওকে ফোন দিই, পুলিশের কোনো পরামর্শ থাকতে পারে। ওকে ফোন দিছি, তো ও টেলিফোন ধরে কান্নাকাটি করছে। টেলিফোন ধরে কান্নাকাটি করছে? আমার বন্ধু, আমার স্কুল মানে প্রাইমারি স্কুল হাই স্কুল বন্ধু, কারণ ও ফেসবুকের পোস্টটা দেখছে, দেখেই কান্নাকাটি করতে। যেহেতু আমরা পাশাপাশি বাড়ি আমাদের, ও তো সব জানে আমার ছেলে মেয়েদের অবস্থা, আমার বিয়েতেও সে গেছিল। তো ওই ঘটনা মানে নিজে সহ্য করতে পারতেছে না, ও ফোন ধরে কান্নাকাটি শুরু করছে। আমরা বলছি দোস্ত এই ঘটনা, এখন আমার ছেলেকে নিয়ে আমি কী করবো? ও তখন কান্না থামায় বলতেছে যে দেখ, নিয়ম আছে একটা, যে পোস্টমর্টম তুই করে ফেল, সমস্যা কী? তাই বললাম যে আমি আমার ছেলের পোস্টমর্টম করবো না, কারণ আমার ওই বিভৎস ঘটনাটা আমার মাথার মধ্যে এক ধরনের ছোটোবেলা থেকে গেঁথে আছে। তবে আমি আমার ছেলের পোস্টমর্টম করবো না। তো বলছি না, পরবর্তীতে মামলায়। তা বলে যে না, আমি অলরেডি বিচার আল্লাহর কাছে দিয়েছি, এখন তোদের পুলিশের কোনো আইন আছে কিনা সেটা বল, আমি এখন কি করতে পারি? তখন ও বলছে যে পারিবারিক কবরস্থানে দাফন করা যায়, এরকম একটা আইন আছে। তবে আচ্ছা ঠিক আছে। তখন আমি ওর বন্ধুর বাবাকে বললাম যে ভাই, ব্যাংকটন সোসাইটির যে গোরস্থান আছে, তো এখানে তো সোসাইটির লোকই কেবল দাফন করতে পারে, বাইরের কেউ পারে না। তাহলে আমিও তো ব্যাংকটন এই আবাসিক সমবায় সমিতির আমিও তো সদস্য, তাহলে আমার এটা পারিবারিক কবরস্থান। তো বলছে হ্যাঁ, এটা লজিক্যালি তাই। তো তাহলে আর চিন্তা করার দরকার নেই। তখন আসরের নামাজের সময় হয়ে গেছে, ঠিক আছে চলো আমরা আসর নামাজ পড়ে আসি। পড়ে এসেই এই সিদ্ধান্তগুলো হচ্ছে। তাই বললাম যে তাহলে আমরা মাগরিবের সময় ঘোষণা দিয়ে দিন মাইকে, যে মাগরিবের পর হবে, জানাজা হবে, আর আমরা এখানে তাহলে লোক বলে দেন। তখন আমার আরও কিছু প্রতিবেশী ছিল, তারা বললো যে আমরা আপনি চিন্তা করেন, আমরা কাপড় নিয়ে আসতেছি। তা আমি তখন বললাম, আমার কাছে মনে হলো যে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে শহীদদেরকে ওই একই কাপড়ে, যে কাপড়ে তারা শহীদ হয়, গোসল ছাড়া দাফন দিতে হয়। তাই বললাম যে দেখেন, আপনারা কাপড় আনতে পারেন, কিন্তু আমার ছেলেকে কিন্তু আমি গোসল দিতে দেবো না। আমি বাবা হিসাবে আমি এটা আশা করি যে আমার ছেলে শহীদ হয়েছে, আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এটাই চাইব, আপনারা কাপড়ে আনতে পারেন কিন্তু শুধু জড়াই দিতে পারবেন, কিন্তু আমার ছেলেকে গোসল দিতে পারবেন না। বলে আচ্ছা ঠিক আছে। পরে ওখান থেকে আমাদের মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের বাউন্ডারিতে নিয়ে গেছে। পরে হুজুরকে বলছে যে ইয়ামিনের বাবা এই কথা বলছে। তো হুজুর বলছে হ্যাঁ, উনি ঠিকই বলছে। পরে শুধু ওই কাফন পড়ায়, মানে অনেকটা জড়ায় দেওয়ার মতো দিয়ে আমরা মাগরিবের নামাজ পড়তে আসে। তখন মাগরিবের নামাজ পড়ে আমরা জানাজা পড়লাম। সেখানে পরে আমরা শুনছি যে ওখানে কিছু আইন শৃঙ্খলা বাহিনীর মানে ডিবি বা এসবির লোকজন সেখানে গেছে, কিন্তু আমরা যেহেতু নন পলিটিক্যাল, আর ওকে নিয়ে আমরা কোনো আন্দোলন বা মিছিল মিটিং বা বিক্ষোভ এই ধরনের কিছু করছি না, এই জন্য সরাসরি ওখানে পুলিশের হস্তক্ষেপটা মানে দৃশ্যমান হয়নি। অদৃশ্যভাবেই তারা এটা ফলো করতেছে, টাইম টু টাইম তারা খোঁজ নিচ্ছে যে না, এটা নিয়ে ওখানে কোনো গ্যাঞ্জাম হচ্ছে না। আর আমি যেহেতু কথা একজন এক্স ব্যাংকার, ব্যাংকটাউনও হচ্ছে এরকম বলা হয় যে ভদ্র একটা এরিয়া, ওখানেও এরকম কোনো বিশৃঙ্খলা করার মতো এরকম অবস্থানেও আমরা কেউ নাই। পরে আমি শুধু বললাম যে আমার ছেলেকে তো আপনারা ছোটবেলা থেকেই দেখছেন, এখানে বড় হয়েছে, তো যেটা বলার কথা যে আপনাদের সাথে যদি কখনো ভুলভ্রান্তি হয় আপনারা মাফ করে দেবেন, আর আমি তো বিচার আল্লাহর কাছে দিয়েছি, আপনারা শুধু আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে।
এই বলে, যেহেতু ওই হুজুরের পিছনেই তো সে জোহরের নামাজ পড়ে গেছে, উনিও আবেগের সাথে বললো যে সন্তানটা আমাদের পিছনে নামাজ পড়ে গেল আর আল্লাহ তাকে নিয়ে গেল, অবশ্যই আমরা মনে করি যে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করবে। পরে আমরা জানাজা ওখানে শেষ করে আমরা ওকে আমাদের ওই ব্যাংকটাউন কবরস্থানে ওকে দাফন করে দিই। আস্তে আস্তে যখন আমাদের উপরে এক ধরনের ইনভেস্টিগেশন চলছে যে আমরা কোনো রাজনৈতিক দল করি কিনা, পরে পুলিশের থেকে ওখানকার একটা তখনকার আওয়ামীর এক নেতার মাধ্যমে আমাকে ইন্টারোগেশন করলো। তখন উনি আমাকে বাই ফেসে চেনে, নামে চেনে না। তো ওই মসজিদে তারাবির সময় উনি প্রায়ই আমাকে দেখতো, উনি তারাবির নামাজ পড়ছে। তো পরে বোধ হয় মহিউদ্দিন ভাই আপনি, আমি তো আপনার নাম ওইভাবে ফেসে চিনি না, কিন্তু এখন তো দেখছি আপনি। তো দুঃখজনক ঘটনা, তো আমাকে ওই এসপি সাহেব ফোন দিয়েছে আপনার সম্পর্কে কিছু তথ্য জানার জন্যে। তো আমি কী তথ্য জানবেন বলেন। তো এই জাস্ট বললাম যে দেখেন আমি আমার ছাত্র রাজনীতিও আমি করি নাই, চাকরি জীবনে আমি কোনো রাজনীতি ছিল, আমার ছেলেও তাই ছিল। তো সুতরাং এখানে আপনার নির্দ্বিধায় আপনার যদি মনে করেন না 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 আমি তো আপনার কথা অস্বীকার করবো না, আমি জাস্ট খালি জেনে নিচ্ছি যে আপনার। তো তখন উনি ওই ভদ্রলোকের ফোন দিয়ে বললো যে দেখেন উনি, আমি প্রথমে চিনতে পারি নাই, কিন্তু পরে যখন সামনাসামনি আসে তখন তো আমি ওনাকে চিনছি না, উনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত না। তখন আমাকে ফোনে দিল যে আপনি একটু কথা বলেন, আমি সালাম দিলাম। তো উনি বলে দেখেন আমাদের উপর থেকে নির্দেশ আছে তো, যার জন্য তো আপনি ঠিক আছে আমরা আমাদের মতো করে দেখব, আপনার টেনশন করার কারণ নেই। কিন্তু আসলে টেনশন তো ছিল। ওরা কিন্তু 31 তারিখে আমার ছেলেকে জঙ্গি দেখায় একটা মামলাও করছিল পুলিশ। সিরিয়াসলি? তার মানে যদি এই স্বৈরাচারের পতন না হতো তাহলে আমার ছেলে হয়তো জঙ্গি আর আমি হয়তো হচ্ছে জঙ্গির বাপ। মানে 5 তারিখ পর্যন্ত আমাদের সময়টা গেছে এক ধরনের বিভীষিকার মধ্যে। আর পারিবারিকভাবে যেটা হয়েছে যে ও নেই, এটা যেন আমরা এখনও কল্পনা করি না। আমরা ভিডিওটা ওইভাবে এক্সাক্ট মনে নাই, হয়তো এটা 5 তারিখের আগেই আমরা পেয়েছি। কিভাবে কি হলো, মানে সামনে আসলো? এটা আসলে হচ্ছে আমার এক বন্ধু থাকে কানাডায়। তখন ওই বন্ধু ফোন দিয়ে, কারণ যখন এটার প্রচার হয়েছে ওই ইয়েতেও আসছে, কিছু সাংবাদিক আসছিল, আমার পরিচয় জানছে যে এক্স ব্যাংকার মহিউদ্দিন। তখন তো সাভারে যেহেতু ওই বন্ধুর সাথে আমার যোগাযোগ আছে, ও বাংলাদেশে আসলে বা মাঝে মধ্যে মাসে মাসে কথা হয়, তখন ওরা প্রথম দেখে ওরা এমআইএসটির ছাত্র, সব ওরা তখন টের পেয়ে গেছে। এবং ও প্রথম একটা মামলা হয় 31 তারিখেই অস্ট্রেলিয়া থেকে, মানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হয়। সেটারও একটা কপি আমাদের এই 83 বন্ধুরা আমাকে শেয়ার করছিল। মামলাটা কে করেছে? ওই অস্ট্রেলিয়ার প্রবাসী আমাদের বন্ধুরা করছিল। ওই যে আল জাজিরাতে যখন প্রচার হয়েছিল তখন ওরা ওই ভিডিও ফুটেজটা নিয়ে, তখন ওই বন্ধুর ওয়াইফ আবার 2 দিন পরে ফোন করে বললো যে ভাইয়া এটা ফেসবুক হচ্ছে ওইটাকে করে দিচ্ছিল, মানে সরাই দিচ্ছিল। এখনো তো খুঁজে পাওয়া যায় না, মাঝে মাঝে দেখা যায়, দুই একটা জায়গায় দেখা যায়। কিন্তু ওইটা হচ্ছে যে ফেসবুকের তাদের গাইডলাইন, কমিউনিটি গাইডলাইনের প্রচার করা যায় না। তখন ওই আমার ওই বন্ধুর ওয়াইফ হচ্ছে ওই ফেসবুকের একটা ক্লেম রেইজ করে। সে আবার মানবাধিকার কাজ টাজ করে ওই হিসাবে। তখন বলছে যে সে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, সে একজন নিরীহ, তার কোনো পরবর্তীতে মামলার জন্য এটা ছাড়া তার কাছে কোনো এভিডেন্স নাই, সুতরাং তোমরা এটা ব্লার করতে পারবে না। এটা ইউটিউবে গেলে আপনারা পাবেন, ইউটিউবে আছে। হ্যাঁ, এবং আমরা আমাদের ভিডিওতে জাস্ট একটু হলেও স্ন্যাপ দেখাবো কমিউনিটি গাইডলাইন এড়ানোর জন্য, কারণ এটা একটা বিশাল ডকুমেন্টস, যে ডকুমেন্টসটা আসলে ওনার ইন্টারভিউয়ের সঙ্গে জড়িত। সো আমরা চাই না যে কোনো কারণেই ওইটার কারণে আমাদের এই ভিডিওটাকেও কমিউনিটি গাইডলাইনে পড়ে যাক। যে কারণেই আমরা খুব ছোট করে দেখাচ্ছি, আপনারা গেলে এটা ইউটিউবে পাবেন। এবং আমার ধারণা বাংলাদেশের 18-20 কোটি মানুষ প্রত্যেকে এই ভিডিওটা দেখেছেন। জি, তখন ওই বন্ধুর ওয়াইফ বললো যে এটা আমরা উইন করেছি, তারা বলছে যে আমরা টোটালি এটাকে করব না। তখন আপনি ভিডিওটা দেখেন নাই? হ্যাঁ, তখন দেখেছি। আপনার সামনে যখন ফার্স্ট টাইম এই ভিডিওটা আসছে তখন কি অবস্থা? তখন তো এটা আমরা কল্পনাও করতে পারি নাই যে আমার ছেলের উপরে নিষ্ঠুরতা হয়ে গেছে। পরে ওর যারা বন্ধু ছিল, ওর স্কুলের ম্যাডামের ছেলেরা ছিল ওই মিছিলে,
তখন আমরা কিছু কিছু খোঁজ নেওয়া শুরু করছি। তখনও তো আমরা ফ্রিলি মুভ করতে পারি না, তখনও তো আন্দোলন ওকে চলছে। কি করা হয়েছিল পরে, এগুলো কি আইডিয়া পাওয়া গেছে? idea মানে পাওয়া গেছে, আমরা যখন আমাদের ভিডিওতে আমরা যখন দেখলাম যে ওকে ট্যাঙ্কের ভিতর থেকে বের করা হলো, ও নিস্তেজ, যেভাবে ফেলে দেওয়া হচ্ছে ও সেভাবে পড়ে যাচ্ছে। এটা তো পুলিশের ট্যাঙ্ক ছিল। হ্যাঁ তো হ্যাঁ এটা পরে আমরা যারা প্রত্যক্ষদর্শী এই টাইপের কিছু ছেলেদের সাথে ওর আম্মা ওর মামা, হ্যাঁ, ওরা যে কথা বলছে, আমি সরাসরি যাই নাই, কারণ আমি কিছুটা এই ব্যাপারে মানে চুপচাপ ফ্যামিলিতে থাকি। কারণ হচ্ছে যে আমি তো যদি ভেঙে পড়ি তাহলে তো ওর বাকি সদস্য মেম্বার, এই জন্য আমরা কিন্তু পারিবারিকভাবেও ওর বিষয়টা আলাপে আনি না, কারণ তখন মনে হয় যে কে কাকে সান্ত্বনা দিবে। এবং ওর মা এখনো ভাবে যে তার ছেলে হলে আছে। আরে আমাদের যে 4টা পানির গ্লাস একটা প্লাস্টিকের কোটার মধ্যে থাকে, আমরা খাওয়ার সময় ওর জন্য আলাদা গ্লাস এখনো আছে। যখন ওটা দেখছে তখন ওর মামারা ওর মাকে নিয়ে যে আসলে ঘটনাটা জানার জন্যে যে কি অবস্থা, ও কীভাবে গেল, তো তখন যেটা আমরা জানতে পেরেছি যে ও নাকি মসজিদে নামাজ পড়ে, ও মসজিদের একটা সিনিয়র ভাই পরে বলছে, আমাকেই বলছে যে আঙ্কেল ও নামাজ পড়ে দেখি যে ওই মিছিলে যাবে, আমাকে বলছে যে ভাইয়া যাবেন না? তো আমি বলছি যে না, আমি তো দুপুরে লাঞ্চ করি নাই, আমি লাঞ্চ করে যাব। তো বলছে যে ঠিক আছে আপনি আসেন, আমি যাচ্ছি। ওনাকে একটা অটো নিয়ে মডেল মসজিদের সামনের জায়গাটা, পাকিজা মোড় বলে ওইটা, এখন ওইটা ইয়ামিন চত্বর নাম দেওয়া হয়েছে। ও নাম চেঞ্জ করে নাম চেঞ্জ করেছে। ওই পাকিজা মোড়ের কাছে নাকি গেছে, যাওয়ার পরে দেখে যে ওই এপিসির থেকে ওই গুলি করতেছে, এবং ওইটা নাকি ওর এক ম্যাডামের ছেলের চোখে লাগছে ওই গুলি, এটাও ওদের নলেজে আসে। আর ওই যেহেতু ওই নলটা ঘোরায় ঘোরায় করতেছে, মানে লোকজন খুব বিক্ষিপ্তভাবে আহত হচ্ছে, তখন ওনাকে হঠাৎ করে কাউকে কিছু না বলে ওই জুতাটা নাকি খুলে দৌড়ায়ে ওই এপিসির উপরে উঠে যায়, ওই ঢাকনাটা বন্ধ করতে গেছে। সেই সময় হচ্ছে এক ঘাতক পুলিশ জাস্ট এপিসির থেকে নেমে একেবারে ওর বাম পাশে, এই যেটাকে আমরা বলি যে বাম দিকে হাট থাকে, এখানে ঠেকায় হচ্ছে মানে শটগান দিয়ে ঠেকায়। এবং ওই ছবিটা আমি ওই যখন ওকে জাস্ট দাফন করার আগ মুহূর্তে আমি আমার কাজিনের হাজবেন্ডকে বললাম যে একটা প্রুফ থাকুক, তুমি ছবিটা তুলে রাখো। ওই ছবিটা আছে আপনাদের কাছে? আছে। ছবিটা কোথাও পাবলিশ হয়েছে? হ্যাঁ, ওটা প্রত্যেকটা পাবলিশ। আচ্ছা, আমরা ছবিটা দেখাবো এখানে। জি। তো ওই আমার ওই কাজিন হচ্ছে ওই ছবিটা তুলে রাখছে। তার মানে শটগান দিয়ে গুলি করেছে? শটগান দিয়ে গুলি, সবগুলো গুলি এখানে, তার মানে গুলি ওখানেই ছিল, সবগুলো গুলি এই জাস্ট হার্টের তারা করছে, তাকে মেরে ফেলানোর জন্যই যেন গুলিটা করে আবার তাকে ভিতরে নিয়ে নিয়েছে। ভিতরে না, ওই ছাদের উপরেই ওই এপিসির উপরে সে পড়ে গেছে। পড়ে গেলে তখন ওকে না নামায়ে ওকে নিয়ে ওইভাবেই হচ্ছে চারদিকে ওই শিমলতলা পর্যন্ত, ওখানে একটা ইউটার্ন আছে, আর এইদিকে পাখিজা মোড়ে ইউটার্ন, মানে কয়েকবার নাকি ঘোরাইছে এবং লোকজনের মধ্যে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে ওকে দেখানোর জন্য। তখন লোকজন যখন সরে গেছে তখন হচ্ছে ওকে ওই জাস্ট ওই ফেলানোর দৃশ্য, ওইটাই হচ্ছে ভিডিও। ওই ভিডিওটা কি করেছিল জানা গেছে কি, নাকি এটা অ্যানোনিমাস? না, এটা ওইভাবে জানা যায়নি। তারপর ওখান থেকে ফেলানোর পরে ওই যে সার্ভিস রোড যেটা, তারপরে ওই রোড ডিভাইডারের ওই পাশে আবার ফেলে দেয়, তখনও কিন্তু সে জীবিত। তখন ওর কিছু ওখানকার যারা আন্দোলনে ছিল ওরা ওকে নিয়ে প্রথমে নাকি প্রাইম হসপিটালে যায়, কিন্তু প্রাইম হসপিটাল তাকে ওইভাবে অ্যাটেন্ড করে না। তখন তারা হয়তো তার অবস্থা বুঝতে পেরেছে, যে তখন তারা বলছে যে আপনারা ইতে নিয়ে যান, এনামে নিয়ে যান। এই এনামে নিয়ে যাওয়ার পথেই আল্লাহ তাকে নিয়ে গেছে। এবং কেউ কেউ বলছে যে ও নাকি মাঝখানে, মানে এটা তো আমরা তো শুনছি যে নাকি পানি চেয়েছিল, পানি ওকে দিছে, তার মানে এখানে যে তার মানে ও তখনও জীবিত, পানিও নাকি খেয়েছে। ওই পানি খাওয়ার পরে যখন ওই প্রাইম হসপিটাল থেকে যখন এনামের দিকে যাচ্ছে, পথেই হচ্ছে তার শেষ নিঃশ্বাস চলে গেছে। এখন আপনাদের সময় কিভাবে কাটে? আপনি নিজে থেকে কোনো মামলা করেছেন? না, আমি পরে হচ্ছে পুলিশ যখন 5 তারিখের খুনি হাসিনা পালানোর পরে পরিবেশতে যখন তত্ত্বাবধায়কের আন্ডারে আসে, তখন এখান থেকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদেরকে কল করেছিল। তা আমি আর ওর ছোট মামা আসছিলাম। আমি তখন এই কথা বললাম যে দেখেন, আমি তো
ওই ওরা পোস্টমর্টমের প্রসঙ্গে আসলো, তাই বলে আমি পোস্টমর্টম করাই নাই এবং ইন ফিউচারেও কোনো দিন লাগলেও করাবো না, এবং মামলাও করবো না। কেন না, এটা তো একটা রেকর্ডেড না থাকলে এটার তদন্ত এটা কীভাবে হবে না। তো আমি বললাম যে আমি যেহেতু আমার ছেলের বডি যখন পেয়েছি তখনই তো আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, তাহলে আমি কি এক মুখে কি দুই কথা বলবো? তখন বলে না, ওই নিকটাত্মীয় বা যারা প্রত্যক্ষদর্শী যে কেউ মামলা করলেই হয়, আসলে এটা একটা জাস্ট একটা ইনসিডেন্ট হিসাবে আসতে হবে, এরপরে আমরা তদন্ত করি। তখন ওর ছোটো মামা যেহেতু আমার সাথে ছিল, তখন তারা বলে তাহলে আপনি করেন, সমস্যা নেই কোনো। পরে বাসায় এসে যখন ওরা বললে, আমি দেখো তোমরা করলে করো, কিন্তু বলছে আপনার ছেলের জন্য আপনি করুন, কিন্তু আমাদের ভাগ্নের জন্য আমি করবো। ঠিক আছে, করলে করো, কিন্তু আমাকে সাক্ষী বা কোনোভাবেই আমাকে তুমি রাখতে পারবে না, কারণ আমি যেটা বলেছি, ঠিক আছে, সেটাই আমি আল্লাহর কাছে চাইবো। তখন বলে ঠিক আছে, আপনাকে আমরা কোনো সাক্ষী বা কোথাও যাতে যেতে না হয় সেটা। পরে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের যারা তদন্তকারী তারা গেছে, শুধু আমার সাথে কথা বলছে, এবং পুলিশের তরফ থেকে যখন গেছে তখন আমি পরিষ্কার বলছি যে এটা মানে আমার ছেলে তো ওই রাত্রেবেলা কোথাও গাছে ঝুলেছিল, বা বাড়িতে বদ্ধ ঘরে মানে ঝুলে আছে এমন তো না, যে সে আত্মহত্যা করছে বা কে করছে কিছু জানি না, তাকে পোস্টমর্টম করতে হবে। আমার ছেলে দিনের আলোয় হাজার হাজার লোকের সামনে পুলিশ গুলি করে তাকে মেরেছে, তখন তো কিন্তু আমরা সব জানি। তো সুতরাং আমি আমার ছেলের পোস্টমর্টম করতে দিব না, ঠিক আছে। পরে ওই পুলিশ যখন ওই ম্যাজিস্ট্রেট নিয়ে গেছে, তখন আমি অফিসে, তো ওরা জানে এটা, মানে ওই থানার থেকে তদন্ত করে অফিসার, তারপর থানার যে ওসি, আমি তাকে দৃঢ়ভাবে বলছি যে কোনো অবস্থাতে আমার ছেলের লাশ আপনারা তুলতে পারবেন না, ঠিক আছে। তখন ঠিক আছে আমরা যাব, তাহলে আপনার পক্ষ থেকে ওই একটা তখন ওর মামা থাকবে, দরকার ওর মা সাইন করে দেবে, ওই তখন হচ্ছে যে ওদের দিয়ে যে পারিবারিকভাবে লাশ তুলতে দেয় না, এই ধরনের একটা রিপোর্ট ওরা নিয়ে আসে। আমরা কারণ আপনারা তো আসলে করতে বিচারই চান নাই, বিচার তো মানে ওনারা তো আইনের কাছে চাই নাই বিচার, ওনার কথা হচ্ছে এটা নিয়ে ইস্যু হইলো কি হলো না সেটা তো ওনাদের কনসার্নই না এখন আর, কারণ ওরা বিচার দিয়েছে আল্লাহর কাছে। এরপরে এখন আমাদের সময় কাটে, আমি প্রতিদিন ফজর নামাজ পড়ে আমার ছেলের কবরে যেয়ে সব শহীদদের জন্য, সব আহতদের জন্য, সব মানুষের জন্য দোয়া করে আসি, আর জালিমদের বিচার চাই, পরকালে কঠিন শাস্তি। আমার ওয়াইফ মানে ইয়ামিনের মা কেমন আছে? ইয়ামিনের মা মানে আমরা আসলে সবাই ইয়ামিনের ব্যাপারে চুপচাপ থাকি, মানে আমরা ফিজিক্যালি আলহামদুলিল্লাহ সেরকম কোনো সমস্যা নেই, কারণ আমার মেয়ে কিন্তু মেন্টালি, যেমন আমার মেয়ের ওই বিয়ের বায়োডাটার জন্যে বলছে যে ঠিক আছে আমি রেডি করে দেব, কিন্তু এটা কেন এটা বলছে আমি প্রথমে বুঝতে পারি নাই। আসলে ওর এক ভাই আছে এটাই লিখছে, কিন্তু তার আগে শহীদ বা লেট কিছু লেখে না। আমি লিখলে হয়তো লিখতাম যে শহীদ বা মাটার, কিন্তু সে নিজে করছে, তার মানে সে এখনো ভাবে তার ভাই বেঁচে আছে, আমার ওয়াইফ ভাবে যে তার ছেলে হলে আছে, সেজন্য ওর প্রসঙ্গ খুব কম পারিবারিকভাবে আলোচনায় আনি, কারণ আমরা এটা এখনো যেন মেনে নিতে পারি না। আমি ব্যক্তি জীবনে ছোটবেলায় যখন তার মার সাথে স্কুলে যেত, পথে যদি কোনো ফেরিওয়ালা বা রিক্সারা বিড়ি সিগারেট খেত, ও দৌড়াই যে হাত থেকে নিয়ে ফেলে দিত, বলতে আপনারা জানেন না এটা পরিবেশের ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, এটা খাওয়া যাবে না। মানবিক একটা মন নিয়েই সে বড় হয়েছে। এখন আমরা চাই যে আমার সন্তান শুধুই যে আমরা যে স্লোগান যে বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্রের জন্যেই সে আসলে মিছিলে গিয়েছিল, তার আর কোনো উদ্দেশ্য ছিল না, কারণ তার নানা ছিল মুক্তিযোদ্ধা, সুতরাং কোটাতে তো তার কোনো সমস্যা না। আবার সে তার ক্লাসে যে তার যে পারফরমেন্স ছিল, স্যাররা ফাইনাল ইয়ারে বলতেছে যে তাকে দেখিয়ে রেখে দেওয়া যায় কিনা, তার মানে তার তো ওই সমস্যা না যে সে চাকরি পাবে না বা চাকরি করবে না, তার শখ ছিল যদি আমি হায়ার এডুকেশন করে দেশের বাইরে করব। তো তার তো ওই কোটা আন্দোলনে তার মাথা ব্যথা থাকার কথা না, কিন্তু ওই মানে ছাত্রদের ওই এটাই যেন
তার মধ্যে একটা প্রেরণা কাজ করছে যে একটা বৈষম্যহীন বাংলাদেশ। হ্যাঁ, বৈষম্যহীন বাংলাদেশ। আমি আসলে শহীদ পরিবারের কারোর সাথে বসে এইভাবে গল্পটা শুনি নাই, যদিও 24-এর পরে 26, 2 বছর হয়ে গেছে। আমি মানুষের স্টোরি নিয়েই কাজ করি বিগত 18 বছর, 19 বছর। আমি এই প্রথম কোনো শহীদ পরিবার, জুলাই যোদ্ধার পরিবারের সদস্যদের সাথে বসে তার পুরো গল্পটা শুনলাম। হয়তো ভবিষ্যতে আরও শুনবো। আমার শুধু মনে হয়েছে একটা জায়গা বলে আমি শেষ করতে চাই। ইয়ামিনের যেই ভিডিওটা আমি বহুবার দেখেছি সোশ্যাল মিডিয়াতে, এটা একটা ঐতিহাসিক দলিল। আপনি যখন গল্পটা বলছিলেন, আমি বহুবার চেষ্টা করেছি নিজের মধ্যে এই অনুভূতিটা ভাবার যে ইয়ামিনের বাবা যদি আমি হতাম, ওই ভিডিও দেখার পরে আমি বেঁচে থাকতাম কীভাবে। এই প্রশ্নের উত্তর অনেকের কাছে থাকলেও আমার কাছে নাই। জীবন অত্যন্ত কঠিন, অত্যন্ত অসহনীয় হয়ে যেতে পারে, এবং এটা কিছুটা হলেও আমি অনুভব করতে পারি এই কারণে, কারণ আমার বাবাও কিন্তু দেশের জন্য শহীদ। সো এই অনুভূতিটা যদি আপনি আজকের এই ভিডিওতে বেশ কয়েকবার বুঝতে পারেন যে এটা কত অসহনীয় একটা অনুভূতি, তাহলে মনে হয় আপনি আজকের গল্পটাকে কিছুটা হলেও ধারণ করতে পারবেন। আমরা খুব চমৎকার একটা বাংলাদেশ চাই, যারা আমরা দেশে জন্মগ্রহণ করেছি। দেশের জল, পানি, মাটি, বাতাস সব কিছু আমরা ধারণ করি আমাদের শরীরে। আমরা ধ্যানে জ্ঞানে সব কিছু মিলিয়ে আমরা এই দেশটাকে চাই সুন্দর একটা দেশ করতে। আমাদের চারপাশে বহু রকমের সমস্যা আছে, ইডিওলজিক্যাল সমস্যা আছে, আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে, রাজনীতিতে হাজার রকমের সমস্যা আছে, কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ সবাই চাই। সেই সুন্দর বাংলাদেশ চাওয়ার জন্যে সবাই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমরা যখন শুধুমাত্র একটা ব্যক্তি মানুষের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার একটা এলিমেন্ট হয়ে উঠি, কিংবা একটা দলের বিশেষ দলীয় স্বার্থ চরিতার্থ করার এলিমেন্ট হয়ে উঠি, সেটা যে দলই হোক না কেন, তখন এই জীবনটা পুরোপুরি ইউজলেস। ইয়ামিনরা তাদের জীবনকে সার্থক করে গেছেন, ইয়ামিনরা তাদের জীবনটাকে ভ্যালুয়েবল করে গেছেন। তাদের জীবনটা যেখানে গিয়ে শেষ হয়েছে, পুরো জীবনটাই মহিমান্বিত হয়ে গেছে। ইয়ামিনদের মতো জীবন আসলে এটা চাইলেও অনেকের জন্যই সম্ভব নয়। তবে ইয়ামিনরা যে বাংলাদেশ রেখে গেছে, যেই বাংলাদেশের সুবিধা আমরা নিচ্ছি, সেখানে আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা যেন কেউই আমাদের দায়িত্বটা ভুলে না যাই। আমরা যেন দেশের হয়ে দায়িত্ব পালন করি, সবার ঊর্ধ্বে দেশকে যেন চিন্তা করি। কোনো দল কিংবা বিশেষ গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য যেন নিজের জীবনটা না দিই। এই জীবনটা খুবই মূল্যবান, যদি দিতে হয় তাহলে সেটা যেন অর্থবহ করে দেই, ইয়ামিনদের মতো করে। সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।